নমস্কার, সবাইকে স্বাগত জানাই টিআরই অধ্যায় ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি এসএসসি জিডি, যে আমরা জিকের জন্য যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন শুরু করেছিলাম, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের আজকে আমরা শুরু করতে যাচ্ছি হচ্ছে ক্লাস নাম্বার 2। এখানে আমরা 10 থেকে 12টা কোশ্চেন আমরা ডিসকাশন করব উইথ প্রপার ফ্যাক্ট। তোমরা বাস এই ক্লাসগুলো ফলো করলে তোমাদের প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। 50 টু 55 ক্লাস আসবে এখানে টোটাল, ঠিক আছে? তো 50 to 55 ক্লাসে তোমাদের ফুল কমপ্লিট হয়ে যাবে সিলেবাস। সাথে আর আলাদাভাবে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স করতে হবে। এক্সামের আগে আমি টপ কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের করিয়ে দেবো, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের। আর তোমরা যারা যারা যে আরবিটি প্রিপারেশন করছো, তো তোমাদের আমি বলে দিচ্ছি, আমরা যে আরবিটির জন্য একটা ব্যাচ চালাচ্ছি, সুপার ব্যাচ, যেখানে মাত্র 400 রুপিসে প্রিপারেশন হচ্ছে, ঠিক আছে? যদি তোমরা কেউ অ্যাড হতে চাও ওই ব্যাচে, অবশ্যই যোগাযোগ করতে পারো 9216165730 এই নাম্বারে যোগাযোগ করে কথা বলে নিতে পারো যে কিভাবে কি করতে হবে। আমরা প্রপার টেস্ট নিচ্ছি ওই ব্যাচে আমাদের ত্রিপুরা জিকে কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের বাকি রয়েছে হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান জিকে করব, আর প্লাস আমরা যেটা ম্যাথ শুরু করেছি, ম্যাথে বেসিক এডিশন সাবট্রাকশন এগুলো আসে, তো 2-3টা টপিক আর করানোর পর আমরা ম্যাথের ডেলি বা সপ্তাহে 100 কোশ্চেনের একটা সিরিজ চালাবো, যেখানে সপ্তাহে মাত্র 100টা কোশ্চেন প্র্যাকটিস হবে। আমি তোমাদের 3টা ক্লাস করাবো, যেখানে আমি 10টা কোশ্চেন করাবো। প্লাস প্র্যাকটিস করার জন্য 10টার সাথে তোমাদের প্রত্যেক কোশ্চেনের সাথে 2টা করে কোশ্চেন দেবো, যেখানে 20টা কোশ্চেন প্র্যাকটিসের জন্য হবে, ঠিক আছে? তো ম্যাথের প্রিপারেশন হবে, তারপর আমাদের বাকি রয়ে গেল হচ্ছে ইংলিশ আর হচ্ছে ন্যাশনাল জিকে, ঠিক আছে? ইংলিশের জন্য আমরা আর ন্যাশনাল জিকে একসাথেই চালাবো যখন ম্যাথ কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো এখন আমরা শুরু করতে যাচ্ছি হচ্ছে কোশ্চেন নাম্বার 1 যেটা দেওয়া আছে সেটা হচ্ছে নিচের হবে। নিচের মধ্যে কে একজন প্রখ্যাত কথক শিল্পী? প্রথম হচ্ছে তোমাদের যেটা জানতে হবে যে কথকটা কোন স্টেটের ক্লাসিক্যাল ডান্স? কথকটা হচ্ছে উত্তরপ্রদেশের ক্লাসিক্যাল ডান্স, ঠিক আছে? এখন তোমাকে কোশ্চেনে বলেছে যে যে নিচে যে শিল্পী চারটা নাম দিয়েছে, এর ভিতরে কে কথকের সাথে জড়িত, ঠিক আছে? কথকের নৃত্যশিল্পী সে হচ্ছে পণ্ডিত বিরজু মহারাজ, ঠিক আছে? আনসার হবে হচ্ছে পণ্ডিত বিরজু মহারাজ। তো এখন আমি তোমাদের আরো কিছু ফ্যাক্ট দিয়ে দিচ্ছি কথকের সাথে যে যে জড়িত আছে। পুরুষের মধ্যে শিল্পী আছে হচ্ছে বিরজু মহারাজ। তোমাদের এক্সাম আসতে পারে যে কথক শিল্পী বিরজু মহারাজ কোন ঘরানার শ্রেষ্ঠ প্রতিনিধি? সেখানে হচ্ছে লখনৌ ঘরানা, ঠিক আছে? নেক্সট কোশ্চেন নাম্বার 2 হচ্ছে পণ্ডিত শম্ভু মহারাজ, লখনৌ ঘরানার কিংবদন্তি সেম কথক ডান্সার। 3 নম্বর হচ্ছে পণ্ডিত দুর্নীলাল, জয়পুর ঘরানার শ্রেষ্ঠ শিল্পী, কথক ডান্সার। আর পণ্ডিত বিজয় শুক্ল, কথকের প্রশিক্ষক ও গবেষক, ঠিক আছে? এই হচ্ছে 4টা নাম তোমরা মনে রাখতে হবে। আর যেই নেক্সট হচ্ছে ফিমেল শিল্পী শাশ্বতী সেন, বিজু মহারাজের ছাত্রী এবং কথক নৃত্যশিল্পী। মঞ্জুশ্রী চিত্রলেখা, আন্তর্জাতিক কথক শিল্পী। অ্যান্ড শোভনা নারায়ণ, আধুনিক কথক পরিবেশনার জনপ্রিয়তা, ঠিক আছে? বিন্দু নেজা, জয়পুর ঘরানার শ্রেষ্ঠ শিল্পী। অ্যান্ড সুনয়না হাজারিকা, কথক ও সংস্কৃতি প্রচারক। এই হচ্ছে তোমাদের যে কথক ডান্সার। কথক তোমাদের কোশ্চেনে যেটা এটা আসতে পারে, কথক কোন রাজ্যের ক্লাসিক্যাল ডান্স এটা আসতে পারে। তারপরে এই নামগুলো দিয়ে দেবে যে বিজু মহারাজ কোন ঘরানার প্রতিষ্ঠিত শিল্পী, এমন বলে দেবে, ঠিক আছে, কোশ্চেনে। তো এই এমন টাইপের কোশ্চেন তো আসেনি এখনো অবধি, কিন্তু আসতে পারে। তো তোমরা প্রিপারেশন নিতে পারো, যেহেতু তোমাদের এক্সামে এই কোশ্চেনটা এসেছে 2025-এ তোমাদের এই কোশ্চেনটা এসেছে, নিচের মধ্যে কে একজন প্রখ্যাত কথক শিল্পী ছিলেন, ঠিক আছে? তো তাই আমি বলছি যে এটাই ইম্পর্টেন্ট কোশ্চেন। আর ঘরানাটাও তোমরা সাথে শিখে নিও, যদি কোশ্চেন হার্ড হয় তো অবশ্যই ঘরানার কোশ্চেন আসবে। তোমরা অনেকে এসএসসি জিডি যে জিকে আছে, অনেকে ভয় পাও জিকে মার্কস উঠে না, বাট আমি যেভাবে 50 to 60 ক্লাস করাবো, এই ক্লাসগুলো তুমি যদি ফলো করো, আমি তোমাদের কনফার্ম বলে দিচ্ছি 15 to 17 মার্কস তোমরা পাবে। আমি যা করাবো ওগুলো করে নাও, 15 to 17 মার্কস জিকে অবশ্যই পাবে তোমাদের। আর 100 প্লাস টার্গেট রাখো ত্রিপুরা স্টুডেন্ট। আর ডাব্লিউবি স্টুডেন্ট যারা আছো, ডাব্লিউবি স্টুডেন্ট তোমরা অবশ্যই 120 প্লাস স্কোরের টার্গেট রাখো, ঠিক আছে? নেক্সট হচ্ছে
কোশ্চেন নাম্বার 2, রাজ্যপাল কাকে নিয়োগ করেন বিধানসভা প্রমাণিত সংখ্যাগরিষ্ঠতা পেলে? দেখো, রাজ্যপালের যে আর্টিকেল সেটা কত? গভর্নরকে প্রথম বলেছো, গভর্নরকে কে নিয়োগ করেন? গভর্নরকে নিয়োগ করেন হচ্ছে প্রেসিডেন্ট। কে নিয়োগ করেন? প্রেসিডেন্ট। অ্যাজ অফ নাও প্রেসিডেন্ট কে? ইন্ডিয়ার প্রেসিডেন্ট এখন কে? ইন্ডিয়ার প্রেসিডেন্ট হচ্ছে দ্রৌপদী মুর্মু। তিনি হচ্ছে ফার্স্ট ট্রাইবাল প্রেসিডেন্ট যদি বলে। তোমাদের এখন বলতে হবে ফার্স্ট প্রেসিডেন্ট, ফিমেল প্রেসিডেন্ট কে ইন্ডিয়ার? ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট প্রতিভা পাটিল। অ্যান্ড ফার্স্ট যদি বলে ওভারঅল ফার্স্ট প্রেসিডেন্ট হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এখন হচ্ছে তোমাদের যে এই কোশ্চেনের সাথে যে ইম্পর্টেন্ট যেটা, যে আর্টিকেল কত, গভর্নরের যে আর্টিকেল কত, ঠিক আছে, 152 to 162, এটা হচ্ছে গভর্নরের আর্টিকেল। ঠিক আছে, মনে রাখবে এই কোশ্চেনগুলো তোমাদের। নেক্সট যেটা সেটা হচ্ছে রাজ্যপাল যখন বিধানসভা সংখ্যাগরিষ্ঠ প্রমাণিত হয়ে সংখ্যাগরিষ্ঠ কাকে নিয়োগ করেন? অবশ্যই মুখ্যমন্ত্রীকে নিয়োগ করবেন রাজ্যপাল। যেমন প্রেসিডেন্ট যেমন প্রাইম মিনিস্টারকে নিয়োগ করেন, সিমিলারলি মুখ্যমন্ত্রীকে নিয়োগ করবেন, যিনি হচ্ছে রাজ্যপাল। এ হচ্ছে তোমাদের রাজ্যপাল হচ্ছে রাজ্যের প্রধান, সিএম চিফ মিনিস্টার হচ্ছে আইন প্রণয়নকারী রক্ষক, হচ্ছে সদস্যদের মেয়াদ হচ্ছে চিফ মিনিস্টার মেয়াদ কত বছরের জন্য নির্বাচিত হন? 5 ইয়ার্স পর্যন্ত নির্বাচিত হন। যে বিধানসভা আছে, বিধানসভাতে মিনিমাম 60টি আসন হতে পারে, আর সর্বাধিক হচ্ছে 50টি আসন, 500টি আসন হতে পারে। ঠিক আছে, ন্যূনতম বয়স কত হবে বিধানসভার সদস্য হতে গেলে? 25 বছর। ঠিক আছে, এ হচ্ছে তোমাদের যে এক্সট্রা ফ্যাক্ট গুলো আছে। এটা হচ্ছে তোমাদের দেখো আর্টিকেল 160 রাজ্য আইনসভা মানে স্টেট লেজিসলেটর যে আর্টিকেল, এটা বলা হচ্ছে 165। এখন হচ্ছে একটা আর্টিকেল আছে, একটা হচ্ছে 161 আর একটা হচ্ছে 161। একটা আর্টিকেল হচ্ছে 161, 165, এই দুটো আর্টিকেল খুবই ইম্পর্টেন্ট এক্সামের প্রসপেক্টিভে। আর্টিকেল 165 হচ্ছে যে গভর্নর আছেন, উনি অ্যাডভোকেট জেনারেল নিয়োগ করবেন স্টেটে। অ্যাডভোকেট এখানে আসছি, জেনারেল নিয়োগ করবেন হচ্ছে অ্যাডভোকেট জেনারেল স্টেটের। ঠিক আছে, মনে রাখবে। আর আর্টিকেল 161 হচ্ছে যেই দেখো পার্ডনিং পাওয়ার, প্রেসিডেন্ট যে পার্ডনিং পাওয়ার আছে, আছে। তো এই যে পাওয়ারগুলো গভর্নরের জন্য যে উল্লেখ করা আছে সেটা হচ্ছে 165। ঠিক আছে, পাওয়ার টু পার্ডন, রিপ্রাইভ, রেসপাইট, এগুলোর জন্য। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের কোশ্চেন নাম্বার 2। অ্যান্ড কোশ্চেন নাম্বার 3 নাম্বার কোশ্চেন, আমাদের ভারতের সংবিধানে কয়টি মূল অধিকার আছে? তোমরা জানো 6টি, যে প্রথমে 60টি ছিল, বাট এখন একটা ক্যান্সেল হয়ে গেছে, যেটা হচ্ছে রাইট টু প্রপার্টি। এটাকে লিগ্যাল রাইট করে দেওয়া হয়েছে। ঠিক আছে, মনে রাখবে রাইট টু প্রপার্টিকে লিগ্যাল রাইট করে দেওয়া হয়েছে। ঠিক আছে, লিগ্যাল রাইট করে দেওয়া হয়েছে। এটা আর্টিকেল মেবি 300A, এক্স্যাক্টলি আমার মনে নেই, 300A হতে পারে। ঠিক আছে, তোমরা একবার দেখে নিও। এখন হচ্ছে আমাদের যে 6টি মৌলিক অধিকার আছে, এগুলো মৌলিক অধিকারের যে আর্টিকেল 12 to 35 অবধি হচ্ছে টোটাল আর্টিকেল। ঠিক আছে, মনে রাখবে। তো প্রথম হচ্ছে 14 টু, একটা পার্ট আছে 14 to 18, 19 to 22, 23 to 24 and 25 to 28। ঠিক আছে, নেক্সট হচ্ছে 29 to 30 and 32। ঠিক আছে, প্রথম যে পার্টটা হচ্ছে, প্রথম তোমাদের এক্সামে যে সমতার অধিকার। ঠিক আছে,
নেক্সট 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে স্বাধীনতার অধিকার, ফ্রিডম, রাইট টু ফ্রিডম, স্বাধীনতার অধিকার। 3 নাম্বার যেটা হচ্ছে শোষণ বিরোধী অধিকার, শোষণ বিরোধী। এগুলো জেআরবিটি এক্সামে, আমি আবারও বলছি, এই যে আর পোলিটির পার্ট আছে, এগুলো জেআরবিটি এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। জেআরবিটি টু এই কোশ্চেনটা, তারপরে এই 2 নম্বর কোশ্চেনটা জেআরবিটির জন্য ইম্পর্টেন্ট। 1 নম্বর ইম্পর্টেন্ট না জেআরবিটির জন্য, এমন কোশ্চেন আসবে না তোমাদের। বাস ক্লাসিক্যাল ডান্সগুলোই আসবে, যে এই ক্লাসিক্যাল ডান্সটা কোন রাজ্যের সাথে জড়িত, ঠিক আছে। অ্যান্ড 25 to 28 হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার, রাইট টু রিলিজিয়ন। অ্যান্ড নেক্সট হচ্ছে সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার, ঠিক আছে। অ্যান্ড 32, যেটাকে 32কে বলা হয়েছে সংবিধান সংশোধন, সংবিধান লঙ্ঘনের অধিকার, লঙ্ঘনের বিরুদ্ধে সাংবিধানিক প্রতিকার পাওয়ার অধিকার, ঠিক আছে। এ হচ্ছে তোমাদের যে অ্যাকর্ডিং টু এই আর্টিকেলটাকে সংবিধানের যে আর্টিকেল 32 আছে, আর প্রাণ ও আত্মা বলা হয়। কে বলেছেন এটাকে বলছেন বি আর আম্বেদকর, ডক্টর বি আর আম্বেদকর, ঠিক আছে। মনে রাখবে এই কোডটা, আম্বেদকর, ঠিক আছে। এ হচ্ছে তোমাদের, এখন তোমাদের এটা পার্ট 3-তে আছে, ঠিক আছে। পার্ট 3-তে আছে ফান্ডামেন্টাল রাইটস, যেটা হচ্ছে ইউএসএ থেকে নেওয়া হয়েছে। ইউএসএ যে বিল অফ রাইটস আছে, ওখান থেকে এটাকে নেওয়া হয়েছে, ঠিক আছে। মনে রাখবে এই কোশ্চেনগুলো, তোমরা এগুলো অবশ্যই খাতাতে নোট করে নেবে। তোমাদের আমি বলছি, এগুলো এসএসসি জিডি 26-এ যারা দিচ্ছ, তোমরা ভাবতে পারবে না তোমার জন্য এটা কতটা উপকারী হবে এক্সামের জন্য, ঠিক আছে। এই হচ্ছে নেক্সট, এটার সাথে আমি আরো কিছু অ্যাড করছি, ওইটা মিনিট। অ্যাডিং যেগুলো হচ্ছে, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের যে রিটস জারি করতে পারে, সেই রিটসগুলো কি কি? এক নাম্বার 5টা রিটস আছে। একটা হচ্ছে, মনে রাখবে এগুলোকে, হেবিয়াস কর্পাস, নেক্সট হচ্ছে ম্যান্ডামাস, থার্ড নাম্বার হচ্ছে প্রোহিবিশন, অ্যান্ড 4th নাম্বার হচ্ছে স্ট্যাটিউটারি, অ্যান্ড 5th নাম্বার হচ্ছে কিউ ওয়ারেন্টো। এই 5টা রিটস আছে, রিটসগুলো সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট ইস্যু করতে পারে, তো এইগুলোকে তোমরা একটু মনে রাখবে, ঠিক আছে। এখন হচ্ছে পার্ট 4 কনস্টিটিউশন। পার্ট 4টা কি? এটা হচ্ছে ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি। আর পার্ট 5 এ হচ্ছে এফডি, ফান্ডামেন্টাল ডিউটিস, ঠিক আছে। এটা মনে রাখবে। এ হচ্ছে তোমাদের কোশ্চেন নাম্বার, এই যে কোশ্চেন দুটো আছে, 2 নাম্বার আর 3 নাম্বার কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি আবারও বল দিচ্ছি, এগুলো খুবই ইম্পর্টেন্ট। জেআরবিটিতে এটার কোশ্চেন আসতে পারে যে এটা কোন পার্টের অন্তর্গত, ফান্ডামেন্টাল রাইটস, যেটা আমি বলছিলাম যে পার্ট 3, ঠিক আছে। নেক্সট যে কোশ্চেনটা, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার যেটা 4, যে গোল্ড আছে, গোল্ডের পারমাণবিক সংখ্যা কত, ঠিক আছে। গোল্ড মানে কি? গোল্ডের পারমাণবিক সংখ্যা হচ্ছে 79। তো এখন আমি কিছু মেটাল আছে যেগুলো আমি পারমাণবিক সংখ্যা বলে দিচ্ছি, যেগুলো হচ্ছে 1 নম্বর হচ্ছে অ্যালুমিনিয়াম হচ্ছে সংকেত হচ্ছে Al13, কপার Cu29, গোল্ড হচ্ছে Au79,
সিলভার AG47 অ্যান্ড জিঙ্ক হচ্ছে ZN30, লেড PB। এগুলো ইম্পর্টেন্ট, লেড দিয়ে দেবে যে বলবে এটা সংকেতটা কি, অ্যাটমিক নাম্বার পারমাণবিক সংখ্যা এত, নিকেল Ni 24, ক্রোমিয়াম হচ্ছে 28 হচ্ছে নিকেল, আর ক্রোমিয়াম হচ্ছে 24, টিন SN হচ্ছে 50। এখন দুইটা আমি আবার বলে দিচ্ছি, Na সোডিয়াম হচ্ছে 11, ঠিক আছে, এটা মনে রাখবে। এই হচ্ছে তোমাদের যে পারমাণবিক সংখ্যা গোল্ডের এত, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমাদের আমি বলে দিচ্ছি অ্যালুমিনিয়ামের কত, কপারের কত, গোল্ডের কত, সিলভারের কত, জিঙ্কের কত। এগুলো হচ্ছে ভ্যালুয়েবল মেটাল, ঠিক আছে। ভ্যালুয়েবল মেটালের কিছু আমি বলে দিয়েছি। আরেকটা যখন কোশ্চেন আসবে নেক্সট আবার, তখন আমি 1 to 20 অব্দি যতগুলো পরমাণু অ্যাটম আছে সেই অ্যাটমগুলোর আমি পুরো A to Z লিখে দেবো, ঠিক আছে। এ হচ্ছে তোমাদের কোশ্চেন নাম্বার 4। এরপর হচ্ছে নেক্সট যে কোশ্চেনটা, যে গুড়ি পড়োয়া উৎসবটি ভারতে কোন রাজ্যের নববর্ষ হিসাবে পালিত হয়? মহারাষ্ট্রতে পালিত হয় এটা, মহারাষ্ট্রতে পালিত হচ্ছে গুড়ি পড়োয়া। এখন হচ্ছে যদি তোমাদের কোশ্চেনে আসে যে ভেরিয়াস ভারতে যে অনেকগুলো স্টেট আছে যেগুলো যে নববর্ষের যে ফেস্টিভ্যালগুলো কি নামে পরিচিত। প্রথম হচ্ছে গুড়ি পড়োয়া, তুমি দেখে নিয়েছো, সেটা হচ্ছে কি, গুড়ি পড়োয়া হচ্ছে মহারাষ্ট্রের নিউ ইয়ার ফেস্টিভ্যাল। সিমিলারলি যদি বলি উগাডি, ওয়েট উগা উগাদি উগাদি হচ্ছে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তেলেঙ্গানা যে নিউ ইয়ার ফেস্টিভ্যাল এটা হচ্ছে উগাডি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে পয়লা বৈশাখ কোথায়? পয়লা বৈশাখ আমাদের নিউ ইয়ার ফেস্টিভ্যাল ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ত্রিপুরাতে। নেক্সট 3 নম্বর যেটা, সেটা হচ্ছে রঙ্গোলি বিহু কোথায়? রঙ্গোলি বিহু তোমরা জানো আসামে, যেটা হচ্ছে আসামে 3টা বিহু হয়, মাঘ বিহু, ভোগ বিহু, রঙ্গোলি বিহু। তো রঙ্গোলি বিহু হচ্ছে নিউ ইয়ার ফেস্টিভ্যাল, ঠিক আছে। নেক্সট যেটা, সেটা হচ্ছে বিশু হচ্ছে কেরলে নিউ ইয়ার, মালয়ালম নিউ ইয়ার ফেস্টিভ্যাল। এরপরে হচ্ছে নবরোজ, এটা অনেকবার এক্সামে আসে, যে পার্সিদের নিউ ইয়ার ফেস্টিভ্যাল, পার্সি সম্প্রদায়ের নিউ ইয়ার ফেস্টিভ্যাল হচ্ছে নবরোজ। এগুলো এক্সামে আসবে তোমাদের, আমি বলছি। এরপর হচ্ছে লোসার হচ্ছে সিকিম ও লাদাখের নিউ ইয়ার ফেস্টিভ্যাল, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের নিউ ইয়ার। গুড়ি পড়বা কোথায়? মহারাষ্ট্রতে গুড়ি পড়বা হচ্ছে নিউ ইয়ার ফেস্টিভ্যাল। নেক্সট হচ্ছে উগাদি হচ্ছে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তেলেঙ্গানা। পয়লা বৈশাখ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এবং ত্রিপুরা। রঙ্গোলি বিহু হচ্ছে আসাম, অ্যান্ড বিশু হচ্ছে কেরল, আর নবরোজ হচ্ছে পার্সি সম্প্রদায়ের নিউ ইয়ার ফেস্টিভ্যাল। লোসার হচ্ছে সিকিম ও লাদাখের নিউ ইয়ার ফেস্টিভ্যাল, ঠিক আছে। এ হচ্ছে তোমাদের কোশ্চেন নাম্বার 4, ঠিক আছে। নেক্সট, নীলগিরি পর্বত কোন রাজ্যে অবস্থিত? ঠিক আছে, তামিলনাড়ুতে রয়েছে নীলগিরি পর্বত। এখন হচ্ছে যদি বলো তোমাদের কিছু পর্বত বলে দিই, এগুলো কোন রাজ্যে অবস্থিত। প্রথমে যে পর্বতটা হচ্ছে সেটা হচ্ছে হিমালয় পর্বত শ্রেণী। হিমালয় কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশে রয়েছে এখানে সবচেয়ে বড় শৃঙ্গটা কি হিমালয় পর্বতে, সেটা হচ্ছে এভারেস্ট, সবচেয়ে বড় হচ্ছে এটা। আর ভারতের সবচেয়ে বড় যেটা পর্বত শৃঙ্গ সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে। আর হিমালয়ের হচ্ছে মাউন্ট এভারেস্ট, যেটা নেপালে অবস্থিত। আরাবল্লী রেঞ্জ, আরাবল্লী হচ্ছে রাজস্থান, হরিয়ানা, গুজরাট, দিল্লি। আরাবল্লী পর্বত যেটা অবস্থিত সেটা এই যে রাজ্যগুলো আছে, রাজস্থান, হরিয়ানা, গুজরাট, দিল্লি। প্রাচীন পর্বত এটা, ঠিক আছে। এরপর হচ্ছে পশ্চিমঘাট পর্বত হচ্ছে মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরল, তামিলনাড়ু।
ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলা হয়। পশ্চিমঘাট যে পর্বতটা আছে সেটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলা হয়, ঠিক আছে। অ্যান্ড পূর্বঘাট, ইস্টার্ন ঘাট হচ্ছে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, ঠিক আছে এটা। অ্যান্ড বিন্দিয়া রেঞ্জ, বিন্দিয়া পর্বতশ্রেণী হচ্ছে কোথায়, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশে রয়েছে হচ্ছে বিন্দিয়া রেঞ্জ, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের যে পর্বত আছে, 5টা পর্বতশ্রেণী ইম্পর্টেন্ট, এগুলো আমি বলেছি। প্রথম হচ্ছে হিমালয়। হিমালয়টা কোথায় অবস্থিত, জম্মু অ্যান্ড কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশে। আর আরাবল্লী যে রেঞ্জটা হচ্ছে সেটা হচ্ছে রাজস্থান, হরিয়ানা, গুজরাট অ্যান্ড দিল্লি। পশ্চিমঘাট যে এটা আছে সেটা হচ্ছে মহারাষ্ট্র, গোয়া, কেরালা অ্যান্ড তামিলনাড়ু। অ্যান্ড পূর্বঘাট যেটা হচ্ছে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু। আর বিন্দিয়া রেঞ্জ, বিন্দিয়া পর্বতশ্রেণী যেটা হচ্ছে মধ্যপ্রদেশ অ্যান্ড উত্তরপ্রদেশ। এই হচ্ছে তোমাদের কোশ্চেন নাম্বার, আই থিঙ্ক কোশ্চেন নাম্বার 4, 5. নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 যেটা সেটা হচ্ছে জুডো খেলার উৎপত্তি কোথায়? জুডো খেলার উৎপত্তি হচ্ছে জাপান। স্পোর্টস থেকে একটা কোশ্চেন আসে তোমাদের, স্পোর্টসের ট্রফি থেকে আসতে পারে হয়তো, মানে টার্মস বা নাম্বার অফ প্লেয়ার্স একটা কোশ্চেন আসবে। আর একটা কোশ্চেন স্পোর্টসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। জুডো হচ্ছে জাপানের, ঠিক আছে, মনে রাখো জুডো হচ্ছে কোথায়, জাপানের। তো জিডুকে তোমার যেগুলোকে এটাকে দ্য জেন্টাল ওয়ে, নম্র পথের খেলাও বলা হয় জুডুকে, ঠিক আছে। 3টা প্রসেসও হয়, থ্রো, হোল্ড, লক, খেলায় ধাক্কা, ফেলে দেওয়া, পিন করা, ঠিক আছে। আর 1964 সালে এটা অলিম্পিকে অন্তর্ভুক্ত হয়। যে পোশাক পরে জুডো খেলা হয় সেটাকে বলা হচ্ছে জুডোগি। তো জুডো হচ্ছে জুডো কোথায় উৎপত্তি হচ্ছে, জাপানে। তারপর হচ্ছে এটাকে নর্ম খেলা বলা হয়, থ্রো, হোল্ড, লক, 3টা প্রসেস হয়, খেলায় ধাক্কা, ফেলে দেওয়া, পিন করা। আর এটা অলিম্পিকে অ্যাড হয়েছিল হচ্ছে 1964 সালে। খেলোয়াড়রা বিশেষ পোশাক পরে যেটাকে বলা হচ্ছে জুডোকি। এই হচ্ছে তোমাদের জুডো নিয়ে যতগুলো টপিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে, এটাই লাস্ট কোশ্চেন মেবি। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার, সবচেয়ে প্রাচীন ও গুরুত্বপূর্ণ বেদ কোনটি, ঠিক আছে। বেদ থেকে একটা, এটা এনসিয়েন্ট হিস্ট্রির পার্ট, তো এখান থেকে একটা কোশ্চেন আসে বেদ থেকে, ঠিক আছে। যারা অগ্নিবীরের এক্সাম দেবে তাদেরও একটা কোশ্চেন আসে এখান থেকে, তোমরা দেখে নিও। তো আমি এটাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। প্রাচীনের হচ্ছে সবচেয়ে বেদ হচ্ছে, তোমরা জানো ঋগ্বেদ। তো আমি 4টা বেদ পড়িয়ে দিচ্ছি তোমাকে। প্রথম হচ্ছে ঋগ্বেদ, ঋগ্বেদা, ঋগ্বেদ। সবচেয়ে ওল্ডেস্ট, প্রাচীন। প্রথম হচ্ছে প্রাচীন বেদ, এটা প্রাচীন ও প্রথম বেদ। এটা বেদ হচ্ছে ঋগ্বেদ, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এখানে 1028টি সূক্ত ও 10,579টি মন্ত্র রয়েছে এই বেদে, ঠিক আছে। ওল্ডেস্ট বেদা এটা, ঠিক আছে, মনে রাখবে এটাকে। নেক্সট হচ্ছে ঋগ্বেদ, এরপর হচ্ছে সামবেদ সামবেদ সঙ্গীত ও সুরের বেদ বলা হয়। এই কোশ্চেনটা এখান থেকে আসতে পারে যে সঙ্গীত ও সুরের বেদ মাধ্যমে বেদ পাঠ। তো এটা তোমাদের ডাইরেক্ট দিয়ে দিতে পারে যে এমন টাইপের কোশ্চেন আসে যে সঙ্গীত ও সুরের মাধ্যমে বেদ পাঠ কোন বেদে উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে সামবেদ, ঠিক আছে। এরপরে হচ্ছে হিন্দু, প্রায় 1875টি মন্ত্র রয়েছে এখানে, ঠিক আছে, এটা মনে রাখবে। সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটা, যে সঙ্গীত ও সুরের মাধ্যমে বেদ পাঠ এটা আসতে পারে, ঠিক আছে। নেক্সট হচ্ছে যশু যশোরবেদ, যেটা বাংলাতে বলে সেটা হচ্ছে যজ্ঞ ও হুমের সময় ব্যবহৃত মন্ত্র এই বেদে উল্লেখ, ব্যবহৃত মন্ত্র আমরা যে যজ্ঞ হয় বা যত কিছু হয়, যে যজ্ঞ পাঠ করি আমরা, এই বেদেই উল্লেখ করা আছে হচ্ছে এই বেদে,
ঠিক আছে। এখানে দুইটা বেদ আসে, একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে হোয়াইট। একটা হচ্ছে হোয়াইট আর একটা হচ্ছে ব্ল্যাক। ব্ল্যাক আসুর বেদ আর হোয়াইট আসুর বেদ। ঠিক আছে। নেক্সট যে বেদটা সেটা হচ্ছে আমাদের অথর্ববেদ। এটা এসেছিল তোমাদের এসএসসি জিডির 2025 যে এক্সামে এই কোশ্চেনটা এসেছে অথর্ববেদ নিয়ে। এটা হচ্ছে দৈনন্দিন মানুষের জীবন নিয়ে, দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত জীবনের সঙ্গে সম্পর্কিত মন্ত্র এই বেদে রয়েছে। ঠিক আছে। এই বেদে উল্লেখ করা রয়েছে যে তো এই বেদে 20টি কাণ্ড ও 730টি সূক্ত রয়েছে। বাস এগুলো মনে রাখলে তোমাদের এই বেদ হয়ে যাবে। 4টা বেদ আছে, সেটার সবচেয়ে ওল্ডেস্ট বেদ হচ্ছে ঋগ্বেদ। ঋগ্বেদের প্রাচীনের প্রথম বেদ। এর ভিতরে হচ্ছে সামবেদ হচ্ছে সঙ্গীত ও সুরের মাধ্যমে, আর যজ্ঞ হোমের মাধ্যমে সেটা হচ্ছে অসুরবেদ। আর অথর্ববেদ দৈনিক জীবনের সঙ্গে সম্পর্কিত হচ্ছে অথর্ববেদ। ঠিক আছে। এই হচ্ছে তোমাদের আজকের ক্লাস। টোটালি 7 থেকে 8টা কোশ্চেন মেবি ডিসকাস হয়েছে। তো আর যতগুলো কোশ্চেন আছে ওগুলো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসেছিল এক একটা পেপারে। 5 to 6 মাস কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসছে তোমাদের। তো ওগুলো দেখতে হবে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। অ্যাটলিস্ট যদি তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসেও এক্সাম হয়, এক এক বছরে তো আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স করাবো এসজির জন্য। কারেন্ট অ্যাফেয়ার্স এক বছরে করাবো, 1 ইয়ার্সের কারেন্ট অ্যাফেয়ার্স করাবো। ঠিক আছে। তাও ইউটিউবে হবে এক্সামের আগে অবধি। ঠিক আছে। তো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য। সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে, আর বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দাও যারা যারা এসএসসি জিডি বা ইউনিফর্ম জব করতে চাইছো, যারা যারা এই বছর 2026 চাইছো তোমাদের ভর্তি প্রয়োজন। তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, শেয়ার করে দিও। আর বলবো তোমরা কমেন্টে জানাইও যে ভিডিওটা কেমন হয়েছে বা কি চেঞ্জ কি করতে হবে তোমাদের এই ভিডিও। ঠিক আছে। তো ধন্যবাদ। জয় হিন্দ। জয়